দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন। জানুয়ারিতেই বসবে মেলা। দেশে স্মার্টফোন উৎপাদনে কারখানা চালু করল শাওমি। বছরে 30 লাখ ফোন তৈরির পরিকল্পনা। দেশে নিত্য পণ্যের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারের প্রভাবে নিয়ন্ত্রণে কঠোর হবার সুযোগ কম, মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ঢাকার পূর্বাচলে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 1 জানুয়ারি এখানেই বসবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য বৃদ্ধিকরণ কর্মকাণ্ডের মাধ্যমে প্রদর্শনী কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাজার সম্প্রসারণে পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দেন তিনি। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। নগরীতে মেলা কেন্দ্রিক যানজট এড়াতে এবং বাণিজ্য মেলাকে স্থায়ী ঠিকানা দিতে পূর্বাচলে 20 একর জমির উপর নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। মেলা বা প্রদর্শনী আয়োজনের জন্য যেখানে রয়েছে বিশাল দুটি এক্সিবিশন হলগুলোয় 9.7 বর্গমিটার আয়তনের অন্তত 800 স্টল বা বুথ স্থাপন করা যাবে। বিল্ডিংয়ের পার্কিং এবং সামনের খোলা জায়গায় রাখা যাবে অন্তত 1,500 গাড়ি। রয়েছে অন্যান্য আধুনিক সুযোগ সুবিধাও। আজ আমরা তৈরি পোশাকের সাথে সাথে বিশ্বমানের অন্যান্য পণ্য উৎপাদন করছি। নতুন পণ্য রপ্তানি ও নতুন বাজার সম্প্রসারণে এই এক্সিবিশন সেন্টারটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশা করছি। গেল অর্থ বছর $45 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছর সেবা খাত সহ রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে $51 বিলিয়ন। পণ্য ও সেবার বাজার সম্প্রসারণে প্রতি বছর বিভিন্ন দেশে গড়ে 40টি মেলার আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। নিজস্ব এক্সিবিশন সেন্টার হওয়ায় এবার দেশেই সোর্সিং ফেয়ারের পরিসর বাড়াতে চায় সংস্থাটি। বাংলাদেশের অর্থনৈতিক সাম্প্রতিক উন্নতির গতিধারা ও বিশ্ব বাণিজ্যে আমাদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রেক্ষাপটে অদূর ভবিষ্যতে এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী কেন্দ্রের সম্প্রসারণে সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। পার্মানেন্ট জায়গা হওয়ার ফলে সারা বছর ধরেই কিন্তু বিভিন্ন সংগঠন এটা ব্যবহার করতে পারবে, তাদের প্রোডাক্ট দেখাতে পারবে আন্তর্জাতিক লেভেলের। আমরা 1 বছর আগেই এটা মেলা করতে পারতাম, কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি, কিন্তু এবার আমরা করবো ইনশাল্লাহ। আগামী 1 জানুয়ারি আমাদের ইচ্ছা আছে আমাদের এই সেন্টারেই আমরা প্রথম এক্সিবিশন করব। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই এক্সিবিশন সেন্টারে দেশের সকল প্রকার পণ্য ও সেবার প্রদর্শনী সহ রপ্তানি মেলা, বাণিজ্য মেলা, রপ্তানিকারকদের সম্মেলন, ক্রেতা বিক্রেতা মেলা এবং অন্যান্য বাণিজ্য বৃদ্ধিমূলক কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে কেন্দ্রটা যেন সর্বোত্তম ব্যবহার হয় আর সেই সাথে সাথে কেন্দ্রটা যেন সুরক্ষিত থাকে, ভালো থাকে, সেদিকেও আবার সকলকে দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পর রপ্তানি বাজারে কিছু সুবিধা হারালেও তার তুলনায় অনেক বেশি সুবিধা পাবে বাংলাদেশ। সেই বাজার ধরতে পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দেন তিনি। অনেকের হয়তো একটু সন্দেহ থাকতে পারে যে উন্নয়নশীল দেশ হলে বোধহয় অনেক সুবিধা বঞ্চিত হব, কিন্তু সুবিধা বঞ্চিত হওয়ার থেকেও আমরা সুবিধা অর্জন করতে পারবো আরও অনেক অনেক বেশি। আমাদের রপ্তানি বাজার যদি টিকে থাকতে হয় তাহলে নিজস্ব প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। আর আমাদের দেশে পণ্যের বৈচিত্র্যকরণও সম্ভব। যেমন এখন আমরা আইসিটি অর্থাৎ ডিজিটাল ডিভাইস প্রস্তুত করছি এবং এক্ষেত্রে বিনিয়োগ আসছে। আমি মনে করি এই ডিজিটাল ডিভাইসগুলিই হবে একসময় সবথেকে বড় রপ্তানি পণ্য। আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে অনেক দেশে আমরাও বিনিয়োগ করতে পারি, আমাদের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারেন, বেসরকারি খাতও বিনিয়োগ করতে পারেন। আমি ভবিষ্যতে সেই সুযোগটাও সৃষ্টি করব, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আন্তর্জাতিক মানের এক্সিবিশন সেন্টারটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করেছে চীন। এটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 817 কোটি টাকা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশে বছরে 30 লাখ মোবাইল হ্যান্ডসেট তৈরি করবে বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশে তৈরি এসব হ্যান্ডসেট রপ্তানিও হবে বিশ্ববাজারে। এর জন্য গাজীপুরের বগরায় 55,000 বর্গফুটের কারখানা স্থাপন করেছে শাওমি, যেখানে ধাপে ধাপে 85 কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শাওমির এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সাদাত হোসেনের রিপোর্ট।
এভাবে মোট 10,000 বার ড্রপ টেস্টের মাধ্যমে যাচাই করা হচ্ছে স্মার্টফোনটির শারীরিক স্থায়িত্ব। অন্য একটি চেম্বারে চলছে পর্দার স্ক্র্যাচ টেস্টিং। এর আগে অবশ্য এটিকে পার করতে হয়েছে দীর্ঘ প্রক্রিয়া। মোট 5টি ধাপে 40টিরও বেশি ক্ষুদ্র যন্ত্রাংশ সংযোজন এবং সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে শাওমির রেডমি সিরিজের এই হ্যান্ডসেট তৈরি হচ্ছে বাংলাদেশে গাজীপুরের ভোকলায় স্থাপিত শাওমির সংযোজন কারখানায়। আমরা হচ্ছে প্রথম ব্র্যান্ড বাংলাদেশে যারা লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে P2I কোটিং টেকনোলজিটা ইন্ট্রোডিউস করেছি। এই P2I কোটিংটা হচ্ছে ইটস এ স্পেশাল কাইন্ড অফ প্লাজমা কোটিং, যেটা বিভিন্ন ধরনের লিকুইড ড্যামেজ অথবা হাই ময়েশ্চার থেকে ডিভাইসকে রক্ষা করতে সাহায্য করে। Xiaomi অ্যাজ আ ব্র্যান্ড, আওয়ার মেইন মোটো ইজ দ্যাট ইনোভেশন ফর এভরিওয়ান। সো সেই টেকনিক্যাল ইনোভেশনের মোটিভেশন থেকেই হচ্ছে আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ে আসা। 55,000 বর্গফুট আয়তনের এই কারখানায় কাজ করছে 250 কর্মী, যার 90 ভাগই বাংলাদেশি, যারা প্রতি মাসে তৈরি করছে 60,000 হ্যান্ডসেট। শাওমির লক্ষ্য সেই উৎপাদন বছরে 30 লাখে নিয়ে যাওয়া। এর জন্য বিনিয়োগ করা হবে $1 কোটি বা 85 কোটি টাকা। আগেই উৎপাদন শুরু করলেও বাংলাদেশের বাজারে শাওমির এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা আসলো বৃহস্পতিবার। বাংলাদেশে উৎপাদিত হলেও আমাদের প্রোডাক্টের মান হবে গ্লোবাল কোয়ালিটি, যা নিশ্চিত করতে কাজ করে চলেছেন একদল ফরেন এক্সপার্ট। We have started to work to make Bangladesh as an export hub for smart lifestyle products. We are starting with smart shoes. In near future, we will do smartphone export too. শাওমি ছাড়াও বাংলাদেশে হ্যান্ডসেট উৎপাদন করছে স্যামসাং, নোকিয়া, ওয়ালটন, সিম্ফনি সহ 14টি ব্র্যান্ড, যারা দেশের মোট স্মার্টফোনের চাহিদার 90 ভাগই পূরণ করছে। শুধু হ্যান্ডসেটই নয়, এদেশে 5G নির্ভর IoT পণ্য উৎপাদন এবং রপ্তানির উদ্যোগ নিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আপনাদেরকে অনুরোধ করব, আশা করব যে বাংলাদেশটাকে আপনারা একটা ম্যানুফ্যাকচারিং হাব বানান। আপনারা বাংলাদেশ থেকে এক্সপোর্টিং শুরু করেন। এখানে আপনারা নিজে, যেহেতু আপনাদের কাছেই 100% বাংলাদেশিরাই কাজ করতেছেন, আমি বাংলাদেশিরা ভালো কাজ যেটা করে আপনাদেরকে আমাকে শিখাইতে হবে না, আপনারা নিজেই সেটা এক্সপিরিয়েন্স করতেছেন। তাদের আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ইন্টারনেট অফ থিংস হিসেবে যতগুলো নতুন লাইফস্টাইল প্রোডাক্টগুলো আসছে, সেই স্মার্টফোন, স্মার্ট ডিভাইসগুলো যাতে বাংলাদেশে তৈরি হয় এবং বাংলাদেশ থেকে সারা বিশ্বে যাতে রপ্তানি হয়, সেটারও উদ্যোগ গ্রহণ করবে। হিসেব বলছে 2020-21 অর্থ বছরে $130 কোটি প্রযুক্তিপণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা 500 কোটিতে নেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। এমন অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে খুব বেশি কঠোর হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমাদের অধীনে যেগুলো কয়েকটা জিনিস, যেমন তেল, চিনি, এগুলো পুরোপুরি আমাদেরকে বিদেশ নির্ভর। এখন কোনো অবস্থাতেই বিদেশে যদি দাম না কমে, আমরা তো কমাতে পারবো না। সত্যিকার অর্থে যদি ব্যবসায়ীরা যদি তাদের আচরণ যদি লক্ষ্য করি যে তারা কমাচ্ছে না বা ন্যায্যটায় আসছে না, আমরা আইনি পদ্ধতিতে যাব। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে শহরের নিম্ন আয়ের মানুষেরা বাদ পড়ে যাচ্ছে, ফলে দারিদ্র্য বিমোচনের কার্যক্রম টেকসই হচ্ছে না। এমন অবস্থায় 2030 সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে শহুরে দারিদ্রদের সহায়তার পাশাপাশি দীর্ঘ সময় ধরে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ব্র্যাক, UNDP আর ডেইলি স্টার আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এসব পরামর্শ উঠে আসে। কোভিডের আগে সরকারের সবশেষ হিসেব অনুযায়ী দেশের প্রতি 100 জন মানুষের 20 জনের অবস্থান ছিল দারিদ্র্য সীমার নিচে। এর বাইরে 38 ভাগের অবস্থান এই সীমার কিছুটা উপরে, যারা সবসময় দারিদ্র্যের ঝুঁকিতে থাকে। গবেষকরা বলছেন, এই জনগোষ্ঠীর প্রায় পুরোটারই বসবাস শহরে, যারা কোভিডের মতো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। That is the essential vulnerability in the poverty reduction process, and we have not yet found a solution of tackling the vulnerable non-poor. We need social protection programs, new programs for them, because urbanization is now 40% of our country. But only a few social protection programs are oriented to the urban livelihoods and lives. Extending or duplicating rural social assistance programs will not respond to the distinct vulnerabilities of the urban poor. It is important that we partner and collaborate across government, academia, and development sector to develop a social protection system
that works for the urban poor. যদিও বাস্তবতা হচ্ছে শিক্ষা, সামাজিক সুরক্ষা আর স্বাস্থ্যের মতো খাতে সরকারের বরাদ্দ ধারাবাহিকভাবে কমেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে। এমন অবস্থায় 2030 সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার শতকরা 3 ভাগের নিচে আর 2025 সাল নাগাদ 7.5 নিয়ে আসতে চায় সরকার। কোভিড পরবর্তী বাস্তবতায় সেজন্য দারিদ্র্য বিমোচনের কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। Will note suggestions and recommendations you put forward in this discourse and revise our 8th five-year plan strategies on this issue and devise action plans as needed. তবে সেজন্য দেশে নতুন করে দারিদ্র্যের হিসেব এবং এই জনগোষ্ঠীর একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরি করা শিগগিরই প্রয়োজন বলেও উল্লেখ করা হয় আলোচনায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক DAX 55 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 7076-এ। লেনদেন হয়েছে 1310 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 153টির, কমেছে 179টির দর আর অপরিবর্তিত রয়েছে 42টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্য দিবসে আমরা দেখতে পাই যে মার্কেটস এন্ডেড অন আ পজিটিভ নোট বোথ ইন টার্মস অফ ভ্যালু এন্ড ভলিউম। ইনফ্যাক্ট 7 দিন পরে আমরা কি ইন্ডেক্সগুলোতে আপওয়ার্ড ট্রেন্ড লক্ষ্য করি। আজকে মার্কেট টার্নওভার ছিল অ্যারাউন্ড 1300 কোটি টাকা, যেটা গত কার্য দিবসের তুলনায় অ্যাপ্রক্সিমেটলি 22% কম। মার্কেটের ওভারঅল বিহেভিয়ার দেখে আমাদের রিসার্চ মনে করে যে ইনভেস্টার্স আর বিং কশাস and both buyers and sellers are being on the sidelines. Finally, in terms of sector performance, amongst the top performing sectors, insurance accounted for 7.4% of overall market turnover, pharmaceuticals and chemicals accounted for 13.24%, banks 13.74%, and finally miscellaneous sector যা বাকি সব সেক্টরগুলোকে আউটপারফর্ম করে accounted for 23.3%. হাই স্পিড ইলেকট্রিক বাইসাইকেল আনতে যাচ্ছে ডাচ সাইকেল কোম্পানি ভ্যানমুভ। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতি তুলতে সক্ষম হবে এই ই-বাইক। চলতে পারবে পাহাড়ি, এবড়ো-থবড়ো যে কোনো রাস্তায়। 2022 সালের শেষ নাগাদ বাজারে আসবে ভ্যানমুভ ভি। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বড় বড় শহরগুলোতে যানজট এড়াতে অনেকেই বেছে নেন 2 চাকার সাইকেল। পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে বাহনটি। গতিসীমা কম হওয়ায় সাইকেলের ব্যবহার মূলত কম দূরত্বের পথে যাতায়াতের জন্য। সেই সমস্যার সমাধানে বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে আনছে ইলেকট্রনিক বাইক বা ই-বাইক। তেমনই এক প্রতিষ্ঠান ভ্যানমুভ। গেল কয়েক বছর ধরে ডাচ সাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি কাজ করছে ই-বাইক নিয়ে। এবার তারা আনতে যাচ্ছে উচ্চগতির ই-বাইক ভ্যানমুভ ভি, যা লম্বা দূরত্বের পথ কিংবা উঁচু নিচু পাহাড়ি রাস্তা অনায়াসে পাড়ি দিতে সক্ষম। The VanMoof V is our first hyper bike, an e-bike dedicated to higher speeds and longer distances. With it, we are redefining an untapped category in e-mobility. I predict this new type of high-speed bike can fully replace scooters in cars in the city by 2025. ভি সিরিজের বাইকটিতে থাকবে 2টি মোটর, একটি সামনের চাকায়, অন্যটি পেছনের চাকায়। চওড়া টায়ারের পাশাপাশি থাকবে 2টি শক্তিশালী সাসপেন্স, যা অসমতল রাস্তাতেও দেবে স্বচ্ছন্দ গতি। ঘন্টায় 60 কিলোমিটার গতি তুলতে সক্ষম হবে ভ্যানমুভ ভি। তবে মোটর চালিত বাইকের ক্ষেত্রে ইউরোপে সর্বোচ্চ গতিসীমা 25 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও এই বাইকের যে গতিসীমা নির্ধারণ করে দেওয়া আছে তার সবগুলোই ভ্যানমুভের সর্বোচ্চ গতির তুলনায় অনেক কম। প্রতিষ্ঠানটি বলছে তারা ভি সিরিজের বাইকটিকে বিভিন্ন দেশের আইনি গতিসীমার মধ্যেই সর্বোচ্চ গতির সীমা নির্ধারণ করে তৈরি করবে। এর পাশাপাশি গতিসীমা বাড়াতে আইন প্রণেতাদের সঙ্গে লবিং করার কথাও জানিয়েছে ভ্যানমুভ। The VanMoof V will have integrated speed setting to match your country regulations. However, this bike has the technology and capacity to hit speeds up to 60 km/h or 37 miles per hour. As it stands, local regulations across the world cap the top speed of this category, but on the long term needs much bigger thinking. In our vision,
current policy is limiting the adoption of this type of transportation. We're calling for policies designed for people instead of cars. ই-বাইকের বাজারে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চায় ভ্যানমুভ। সে লক্ষ্যকে সামনে রেখে $12.80 লাখ বিনিয়োগের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ভি সিরিজের বাইকটিকে একটি কনসেপ্ট বাইক হিসেবে তৈরি করছে ভ্যানমুভ, যা বাজারে আসবে 2022 সালের শেষ নাগাদ। ভ্যানমুভ ভি এর দাম হবে $3,598, বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 লাখ টাকা। The VanMoof V will be designed to shrink even the biggest cities. The V is still in development. Over the next period, we'll be working hard behind the scenes to complete the design, engineer the details, and get the bike ready to begin deliveries by the end of 2022. হিসেব বলছে 2020 সালে বিশ্বে ই-বাইকের বাজার ছিল $25 বিলিয়ন। 2028 সাল নাগাদ যা $48 বিলিয়ন দাঁড়াবে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।